আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের লাস্ট কয়েকদিন আসলে দেশের ইন্টারনেট অবস্থা অস্থিতিশীল থাকার কারণে আমরা মাঝখানে 2টা ক্লাস নিতে পারি নাই। তো কোনো সমস্যা নেই, আমরা ইনশাল্লাহ ব্যাকআপ করে নিব। তো আমরা আজকে করব হচ্ছে কাজশক্তি ক্ষমতার এর আগে যতগুলো কনসেপ্ট পড়ছিলাম তার রিলেটেড আমরা কিন্তু প্রত্যেকটা একটা ইউনিক কনসেপ্ট শেষ করার পর কিন্তু আমরা তার ম্যাথ করে ফেলি। তো আজকে আমরা কিছু ম্যাথ করাবো, একটা ইউনিক কনসেপ্ট যে আমাদের এতদিন যা পড়ালাম তার উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো ম্যাথ করাবো। আর ফিজিক্সে তো ম্যাথের উপরে কোনো কিছুই নেই, ম্যাথগুলো পারফেক্টলি করতে হলে অবশ্যই বেসিকটা ক্লিয়ার থাকতে হয়। তো আমরা ম্যাথ করার শুরুতে প্রথমে 2টা কোয়েশ্চেন সলভ করাবো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা, এই কোয়েশ্চেনটা আমাকে একজনে দিছিল যে সলভ করে দেওয়ার জন্য, তো ওই কারণে আমি এটা সলভ করে দিচ্ছি। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে তার ঠিক উল্টা কোয়েশ্চেন, যেটা আমাদের ঢাকা বোর্ডে আসছিল। প্রথমটা বুয়েটে আসছিল 2008 সালে, আর সেকেন্ডটা ঢাকা বোর্ডে আসছিল 2017 সালে। অনেকে মনে করতে পারবে ভাই বুয়েটে আসছে এমসিকিউ কেন? বুয়েটে এখন 600 মার্কের রিটেন হয়, কিন্তু একসময় বুয়েটে রিটেন এমসিকিউ 2টা হইতো। তো তখনকার এমসিকিউ কোয়েশ্চেন এরকম ছিল। এটা 2008-9 সালে। হ্যাঁ, আমাদের ফুল রিটেন তো কয়েক বছর ধরে হচ্ছে। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করে দিব। যারা জয়েন করছো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো আমাকে কাইন্ডলি, কুইক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 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 শুরু করে দিই। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের বোর্ডে অলরেডি একটা কোয়েশ্চেন লেখা আছে, সেই কোয়েশ্চেনটা দিয়ে আমরা স্টার্ট করব। যে আমাদের যে কোয়েশ্চেনটা আমাদের এখানে দেওয়া আছে সেই কোয়েশ্চেনটা দিয়ে স্টার্ট করি। তার আগে একটু প্লিজ আচ্ছা, তো তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো আমাদের আমাদের এখানে উপরে যে উপরের কোয়েশ্চেনটা একটু খেয়াল করে দেখো। তোমাকে বলা হলো কোনো একটি বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে, হ্যাঁ। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি। প্রথমে তোমাকে আমি 2টা লাইন লিখে দিই, আমাদের 2টা লাইন লিখে দিই, ভালো করে খেয়াল করো। আমি তোমাকে 2টা লাইন লিখে দিই। মনে করো আমি বলে দিলাম কোনো বস্তুর ভর m, কোনো বস্তুর, এই জায়গায় অনেকে খুব বেশি কনফিউশনে থাকে। কোনো বস্তুর ভর আমি বলে দিলাম তার ভরটা হচ্ছে m। আমি বলে দিলাম আমাদের কাছে কোনো একটা বস্তু আছে, ওই বস্তুর ভর হচ্ছে m। এবার আমি বললাম বস্তুটির ভর 3 গুণ করা হলো। বস্তুটির ভর 3 গুণ করা হলো। বস্তুটির ভর 3 গুণ করা হলো। তো এটা আমি কোয়েশ্চেন নাম্বার 1 দিই, তোমরা 1 দিয়ে আনসার দিবা। বস্তুটির ভর 3 গুণ করা হলো, বর্তমান ভর কত? এর মানে m ভরের বস্তুর ভর যদি আমরা 3 গুণ করি, বর্তমান ভরটা কত? বর্তমান ভর কত? আর সেকেন্ড কোয়েশ্চেন আমি যেটা করব সেটা হচ্ছে বস্তুটির ভর 3 গুণ বৃদ্ধি করা হলো। 3 গুণ বৃদ্ধি করা হলো, বর্তমান ভর কত? বর্তমান ভর কত? তো আমি তোমাকে এই 2টা কোয়েশ্চেন করলাম, দেখি তুমি কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 দিয়ে আনসার দিবা। আমি কোয়েশ্চেন নাম্বার 1 করলাম, কোনো একটা বস্তুর ভর আছে, কোনো একটা বস্তুর ভর হচ্ছে m, ওই বস্তুটির ভর যদি আমি 3 গুণ করি তাহলে বর্তমান ভরটা কত? আর ভর যদি আমি 3 গুণ বৃদ্ধি করি তাহলে বর্তমান ভরটা কত? একটু আমাকে বলো, কুইক 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 কমেন্টে একটু তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কমেন্টে রেসপন্স করো। আমি বস্তুটির ভর 3 গুণ করলাম তাহলে বর্তমান ভরটা কত, আর বস্তুটির ভর আমি 3 গুণ বৃদ্ধি করলাম তাহলে বর্তমান ভরটা কত? বস্তুর প্রাথমিক ভর হচ্ছে m, প্রাথমিক ভর m, বর্তমান ভরটা আমি জানতে চাচ্ছি।
হ্যাঁ, সবার আনসারই সঠিক দেখতেছি। এটা তো তোমরা সবাই ভুল করার কথা। আমি কোন জিনিয়াস দেখে পড়াচ্ছি, ভুল করে না কেন কেউ? যাক, মাশাআল্লাহ। দেখো, কোন একটা বস্তুর ভর হচ্ছে আমাদের এম, আমি বলে দিলাম। এটা হচ্ছে প্রাথমিক ভর, এটা হচ্ছে তার প্রাথমিক ভর। তো প্রাথমিক ভরটা হচ্ছে আমাদের এম। তো আমি বললাম বস্তুটির ভর 3 গুণ করা হলো। খেয়াল করো, 3 গুণ করা হলো, 3 গুণ করা হলো। তাহলে 3 গুণ করছি মানে কি ভাই? ভরকে তাকে 3 গুণ করছি, ভরকে, বস্তুটির ভর যেটা ছিল তাকে 3 গুণ করছি। তাহলে বর্তমান ভরটা হচ্ছে 3 গুণ, আগে ভর ছিল এম, তার 3 গুণ। তাহলে একটু খেয়াল করো, তাহলে বস্তুটার বর্তমান ভর হচ্ছে কত? বর্তমান ভর হচ্ছে 3m, কারণ তারা বলেই দিছে আমি ভরটাকে 3 গুণ করছি। আর সেকেন্ড কোয়েশ্চেনে বলা হলো ভর 3 গুণ বৃদ্ধি করা হলো। এর মানে 3 গুণ ভর 3 গুণ, ভর 3 গুণ কথাটার মানে হচ্ছে 3m। এখন এই 3m করে নাই, বলছে এই যে 3 গুণ সমপরিমাণ বৃদ্ধি করছি। তো কার থেকে বৃদ্ধি করব? আসল থেকে। আসল কত? m। তাহলে শুরুতে ছিল m, তার সাথে 3 গুণ যোগ করব, কারণ আমার ভর যা ছিল তাকে 3 গুণ বৃদ্ধি করছি, মানে যা ছিল তার সাথে 3 গুণ যোগ করছি, বৃদ্ধি করা। আমার পকেটে 10 টাকা ছিল, টাকা এখন 3 গুণ হয়ে গেল, এর মানে 30 টাকা। আমার পকেটে 10 টাকা ছিল, তার সাথে 3 গুণ যোগ করলাম, তাহলে 3 গুণ মানে কি? 30 টাকা যোগ করলাম 10 টাকার সাথে, মানে 40 টাকা। তাহলে শুরুতে ছিল m, বর্তমানে যোগ করলাম 3m, টোটাল হচ্ছে কত? আমাদের 4m। এই হিসাবটা অনেকে বোঝে না। তো তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো? তোমাদের সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার কিনা যে 3 গুণ করা আর 3 গুণ বৃদ্ধি করা সেম কথা না? 3 গুণ করা আর 3 গুণ বৃদ্ধি করা সেম কথা না। 5 গুণ করা আর 5 গুণ বৃদ্ধি করা সেম কথা না। সো তোমাকে মাথায় রাখতে হবে এত গুণ করা মানে তত দ্বারা গুণ করে দিব, এত গুণ বৃদ্ধি করা মানে হচ্ছে তত দ্বারা গুণ করে সেটাকে আসলের সাথে যোগ করে দিব। আসল প্লাস আমরা কত গুণ বৃদ্ধি করলাম, এটা হচ্ছে নতুনটা। তাহলে আশা করি এটা তোমরা ক্লিয়ার। ওকে, এই ব্যাপারটা তোমাদেরকে 100% ক্লিয়ার থাকতে হবে এভরি টাইম। তোমার যে কোনো চ্যাপ্টারে, যে কোনো কোয়েশ্চেনের, যে কোনো আনাসে কানাসে এই ধরনের ব্যাপারটা জাগ্রত হইতে পারে। সো তখনই তোমার কমন সেন্স জাগ্রত করে তুমি বলে দিবা ইমু ভাইয়া শিখিয়েছিল আমাদের এই ধরনের ম্যাথ, আমি যদি না পারি সবাই আমাকে বলবো খ্যাত, এটা তো আমি মেনে নিতে পারবো না, ওই কারণে আমরা করে ফেলতে পারবো। 3 গুণ করা আর 3 গুণ বৃদ্ধি করা বোথ আর নট সিমিলার, দুইটা আমার ভিন্ন জিনিস। ওকে ওকে, এবার আসো। আদিবা সামিরা আজকে ফার্স্ট টাইম রেকর্ড করতেছো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবগুলো রেকর্ড শেষ করে আসছে, যাক তোমাকে কংগ্রেচুলেশনস যে তুমি সবগুলো শেষ করে আমাদের লাইভে ধরতে পারছো, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখি, এটা তো আমরা বুঝতে পারছি তাইলে। হ্যাঁ, 3 গুণ করা আর 3 গুণ বৃদ্ধি করা সেম কথা না? 3 গুণ করা মানে 3 গুণ করে দিলাম, 3 গুণ বৃদ্ধি করা মানে হচ্ছে যা ছিল তার সাথে 3 গুণ যোগ করে দিলাম। এই ব্যাপারটা তোমাকে 100% কনফার্ম থাকতে হবে, অলওয়েজ এটা মেনে চলতে হবে। তাহলে তুমি শাইন হয়ে গেছো, মনে করো তোমার লাইফ শাইন। ওকে, এবার আসো আমাদের যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের দিকে আমরা গমন করি। এবার একটু ভালো করে খেয়াল করো, আমি যে বললাম 3 গুণ করা হলো, একটু ভালো করে খেয়াল করো, এই 3 গুণ করা হলো এটাকে আমি অন্যভাবে বলতে পারি। এই 3 গুণ করা হলো এই কথাটাকে আমি একটু অন্যভাবে বলতে পারি। সেই অন্যভাবে কথাটা হলো আমি 3 গুণ না বলে তার জায়গায় বললাম 300% করা হলো, 300% করা হলো। আমি 3 গুণ না বলে বললাম 300% করা হলো। আমি 3 গুণ বৃদ্ধি না বলে আমি বললাম 300% বৃদ্ধি করা হলো। আসলে দেখো, শতকরার নিয়ম অনুযায়ী আমাদের 100% এই কথাটার মানে কি 1, 200% এই কথাটার মানে কি 2, 300% এই কথাটার মানে কি 3, 400% এই কথাটার মানে কি 4, 50% এই কথাটার মানে কি হাফ। কিভাবে? অর্থাৎ পার্সেন্টেজে যেটা থাকে তাকে 100 দ্বারা ভাগ করলে কত গুণ এটা হয়ে যায়। তাহলে 300% করা যে কথা, 3 গুণ করাও সেম কথা, কারণ 300% মানে হচ্ছে 3, 300% মানে হচ্ছে 3, 300% বৃদ্ধি করলাম মানে 3 গুণ বৃদ্ধি করলাম। কথা ক্লিয়ার কিনা বলো তো? এই দুইটা যে সিমিলার কথা সেটা বুঝছে কিনা বলো তো? আমাদের ম্যাথ করার সময় পার্সেন্টেজের তুলনায় আমরা এই জিনিসটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো, ওই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম যে 300% যে কথা 3 গুণও সেম কথা, তাহলে 400% যে কথা 4 গুণও সেম কথা। অর্থাৎ পার্সেন্টেজে যেটা থাকে তাকে 100 দ্বারা ভাগ করলে জেনারেল ফরম্যাটে চলে আসে, আর জেনারেল ফরম্যাটকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজে চলে যায়, এটা সবাই জানো।
ওকে, যাক, সবার কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার। তাহলে যদি ক্লিয়ার থাকে, এবার তোমাকে আর এখানে কষ্ট করতে হবে না, দেখবে খুব ইজিলি ম্যাথগুলো মিলে যাবে। তাহলে আসো আমরা উপরের দুইটা ম্যাথ করি। প্রথমে বুয়েটের ম্যাথটা দিয়ে শুরু করি। তুমি বুয়েট দেখলে ভয় পাওয়ার দরকার নেই। আমার কথা হচ্ছে বেসিকটা ক্লিয়ার থাকলে কোথাকার ম্যাথ সেটা আমাদের ব্যাপার না, যে কোনো জায়গার ম্যাথ আমরা ইনশাল্লাহ পারবো। তো তোমাকে বলা হলো কোনো একটা বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলো। আচ্ছা, 300% বৃদ্ধি করা হলো এটা না বলে আমি যদি বলি 3 গুণ করা হলো, আমাদের 3 গুণ বৃদ্ধি করা হলো, সমস্যা হবে? আমি 300% বৃদ্ধি করা হলো না বলে আমি বললাম 3 গুণ বৃদ্ধি করা হলো। ওরা তো 300% বৃদ্ধি করতে বলছে, আমি 3 গুণ বৃদ্ধি করতে বলছি। এই তোমরা কি রাগ করবা? আমি যদি বলি 3 গুণ বৃদ্ধি করা হলো, রাগ তো আশা করি করবা না। ওকে, উক্ত বস্তুর ভরবেগ কতটুকু বাড়বে? মানে ভরবেগ বাড়বে 100%, 150%, 200%, 400%, কোনটা রিয়েল আনসার? এবার আসো, আমার কথা হচ্ছে ভাইয়া কার কার সম্পর্ক? গতিশক্তি এবং ভরবেগ। গতিশক্তি এবং ভরবেগের সম্পর্ক আমরা পড়ছি কিনা? অবভিয়াসলি পড়ছি। গতিশক্তি ই কে সমান হচ্ছে ফি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এম। এই সূত্র দিয়ে গতিশক্তি জানা থাকলে, ভরবেগ জানা থাকলে আমরা গতিশক্তি বের করতে পারি। আর এখান থেকে আমরা বজ্রগুণন করে বলতে পারি আমাদের ফি সমান হচ্ছে √2m ইন্টু ই কে। এই সূত্র দিয়ে গতিশক্তি জানা থাকলে ভরবেগ বের করতে পারি। এর মানে যদি তোমার পরীক্ষায় যদি গতিশক্তির ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে তুমি ভরবেগ বের করবা, তাহলে এই সূত্র ইউজ করবা। আর যদি কোথাও ভরবেগের ইনফরমেশন দেওয়া থাকে, গতিশক্তি বের করবা, এই সূত্র ইউজ করবা। এখন আসো তুমি খেয়াল করে দেখো, কোনো বস্তুর গতিশক্তি এতে বৃদ্ধি করা হলো, তাহলে ইনফরমেশন কার দেওয়া আছে? গতিশক্তির। আর বের করতে বলছে কি? ভরবেগ। দ্যাট মিনস আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। তো আগে দেখি, তোমাকে বলা হয়েছে কোনো একটা বস্তুর গতিশক্তি 3 গুণ বৃদ্ধি করা হলে, তো আচ্ছা দেখো না, গতিশক্তি 3 গুণ বৃদ্ধি করব, তো প্রাথমিক গতিশক্তি কত আমি তো জানি না। ওকে, না জানলে সমস্যা নাই। প্রাথমিক গতিশক্তি ই কে 1 নাম দিলাম। প্রাথমিক গতিশক্তি নাম দিলাম কি? ই কে 1। প্রাথমিক গতিশক্তিকে আমি নাম দিলাম ই কে 1 সমান হচ্ছে মনে করো ই, জাস্ট ই নাম দিলাম। আর শেষ গতিশক্তি তোমাকে বলা হলো বস্তুর গতিশক্তি 3 গুণ বৃদ্ধি করা হলো, তাহলে শেষ গতিশক্তি ই কে 2 সমান আমরা বলতে পারবো প্রাথমিক যেটা ছিল সেটা প্লাস 3 গুণ, কারণ 3 গুণ বৃদ্ধি করছি, তাহলে আদি প্লাস 3 গুণ, এর মানে হচ্ছে 4e। এটা হচ্ছে ই কে 2 এর মান। তাহলে দেখো তুমি ই কে 1 এর মান পাইলা ই কে 2 এর মান পাইলা 4e। এবার আসো, যখন গতিশক্তি আমাদের এত, ওই মুহূর্তে ভরবেগকে আমি নাম দিলাম φ1 ইকুয়ালস টু ফি। এখন আমাদের কোয়েশ্চেন ভাইয়া, যদি আমাদের গতিশক্তি ই কে 2 হয়, তখন ভরবেগ φ2 সমান কি? এবার একটু খেয়াল করে দেখো। আচ্ছা, ফি সমান আমরা কি জানি? √2m ইন্টু ই কে। তাহলে ফি সমান √2m ইন্টু ই কে মান হচ্ছে গতিশক্তি। কার জন্য গতিশক্তি? এই ভরবেগের জন্য। তাহলে ভরবেগ এটা যখন ছিল, ওই মুহূর্তে গতিশক্তি কত? জাস্ট ই বলতে পারি, তাই না? ওকে, ই। তাহলে আমি যদি φ2 বের করতে যাই, √2m ইন্টু কি দিব? ওই মুহূর্তের শক্তি কত? 4e। হ্যাঁ, হয়ে গেছে না? জি ভাই, হয়ে গেছে। তাহলে খুব সিম্পলভাবে আমরা এখানে বলতে পারি ভাইয়া, এই 4টাকে বের করে নিয়ে আসলে সুন্দর করে বলা যায়, 4টা যদি বাইরে চলে আসে আমাদের 2 হবে, √2m ইন্টু ই থাকে। এই যে √2m ইন্টু ই, এটাকে আমরা কি বলতে পারি? ফি বলতে পারি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি φ2 সমান হচ্ছে 2φ। এখন দেখো, তাহলে φ1 এর মান হচ্ছে ফি, φ2 এর মান হচ্ছে 2φ। তোমাকে দেখো কোয়েশ্চেন দুইভাবে করতে পারে। বলা হতে পারে বর্তমান ভরবেগ কত, গতিশক্তি এত বৃদ্ধি করলে ভরবেগ কত? ভরবেগ হচ্ছে দ্বিগুণ, মানে 200%। ভরবেগ হচ্ছে দ্বিগুণ মানে 200%। কিন্তু তোমাকে সেটা বলে নাই, তোমাকে বলছে ভরবেগ কতটুকু বাড়বে। ভাই এটা প্রাথমিক ভরবেগ, এটা বর্তমান ভরবেগ, তাহলে কতটুকু জানি বাড়ছে? শেষ মাইনাস আদি। তাহলে আমরা বলতে পারি
আমরা এই মাঝখানের জায়গাটাতে লিখি ভরবেগ বাড়ে সমান কত 2p মাইনাস ফি, কারণ শেষ থেকে আদি বিয়োগ করব 2p মাইনাস পি সমান হচ্ছে ফি। তাহলে ভরবেগ কত গুণ বাড়ে? 1 গুণ বাড়ে। এটা কিন্তু বৃদ্ধি, তাহলে কত গুণ বাড়ে? 1 গুণ, 1 ইন্টু ফি। 1 গুণ মানে কত পার্সেন্ট? 100%। 100%, দ্যাটস দ্য রিয়েল অ্যান্সার, এবং এটাই হচ্ছে আমাদের আনসার। বলো বুঝছি কিনা? তাহলে এই কোয়েশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং যথেষ্ট ইন্টারেস্টিং। অনেকেই এটার মধ্যে ভুল করে। তাহলে আমাকে দেওয়া আছে ইনফরমেশান কিসের? আমাকে দেওয়া আছে গতিশক্তির ইনফরমেশান। প্রাথমিক গতিশক্তি ই ধরে নিলাম, শেষ গতিশক্তি এটা যদি ই হয় 3 গুণ বাড়াই 4 করলাম। প্রাথমিক ভরবেগ ফি ধরে নিলাম, ফি হলে ফি এর ইকুয়েশন হবে √2m ইন্টু ই, এটা বলা যে কথা, ফি বলাও সেম কথা। আর শেষ ভরবেগটা কত হবে? √2m ইন্টু গতিশক্তি, কোনটা? এটার জন্য যে গতিশক্তি সেটা হচ্ছে 4e। এরপর 4টাকে বের করে নিয়ে আসলে √2m ই থাকে, যেটা হচ্ছে আমাদের এই 4টা রুটের বাইরে আসলে 2 হবে, আর √2m ই এটা মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভরবেগ ফি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2 ফি। অর্থাৎ আমাদের গতিশক্তি যখন আমি 4 গুণ করলাম বা 3 গুণ বৃদ্ধি করলাম, 3 গুণ বৃদ্ধি করা মানে 4 গুণ করা, গতিশক্তি 3 গুণ বৃদ্ধি করলে বা 4 গুণ করলে ভরবেগ দ্বিগুণ হয়। ভরবেগ দ্বিগুণ হয় মানে ভরবেগ 1 গুণ বাড়ে, মানে 100% বাড়ে। তাহলে দেখো এখানে যদি বলতো ভরবেগ হবে, আনসার হতো 2%। বলছে ভরবেগ বাড়বে, আনসার হচ্ছে 100%। ভরবেগ হবে মানে ওই মুহূর্তে ভরবেগ কত, ভরবেগ বাড়বে মানে হচ্ছে কতটুকু বাড়ছে। সো বিষয়টা ক্লিয়ার করতে হবে। এখানে ভরবেগ গতিশক্তি 4 গুণ হয়েছে, এর মানে গতিশক্তি বাড়ছে কিন্তু 3 গুণ। এখানে ভরবেগ দ্বিগুণ হয়েছে, ভরবেগ বাড়ছে কিন্তু 1 গুণ। আর 1 গুণ বা 100% সেম কথা। বলো আমাদের এই কোয়েশ্চেনের আনসার ক্লিয়ার কিনা? এই কোয়েশ্চেনের আনসার ক্লিয়ার কিনা আমাকে বলো, এই কোয়েশ্চেনের আনসার ক্লিয়ার কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ, আমাদের ইন্টারমিডিয়েট এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের ম্যাথ আর ইন্টারমিডিয়েট ম্যাথের মতো কোনো পার্থক্য নাই। হয়তো দেখা গেছে তোমার অ্যাডমিশনে তোমাকে একটু স্মার্ট হইতে হয়, অল্প টাইমের ভিতরে আনসার করতে হয়, ওই কারণে আমরা অ্যাডমিশনে এক্সট্রা কিছু জিনিস পড়ে। কিন্তু নর্মালি ইন্টারমিডিয়েটের বেসিক ক্লিয়ার থাকলে তার অ্যাডমিশনের চান্স হবে, এটা সুনিশ্চিত। আর অ্যাডমিশন টাইমে যদি একটু কোপ দিতে পারে, সে টপ হবে, এটাও সুনিশ্চিত। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাডমিশনে খারাপ করে কী জন্য জানো? দেখবে যে তোমার পাড়া প্রতিবেশী বলবে, ওই আমার কাজিনটা, আরে ভাই অ্যাডমিশনের সময় 18 ঘন্টা করে পড়ছে, এত পড়া পড়ছে, কিন্তু চান্স পায়নি। সে এত পড়ে চান্স পায়নি, আমার কী হবে? আসলে যে জিনিসটা হচ্ছে খালি অ্যাডমিশন টাইমে পড়লে হয় না। ইন্টারমিডিয়েটের বেসিকটা হচ্ছে মেইন। তুমি একটা বিল্ডিং একতলার উপর যখন 3 তলা তুলতে যাবা, একতলাটার ভিত্তিতে খুবই স্ট্রং হইতে হয়। অ্যাডমিশনে আমি নিজেও তো অ্যাডমিশন করাই, অ্যাডমিশনে আমরা যা পড়াই সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্লাস 20% বা 10%, মানে মোটামুটি ইন্টারমিডিয়েটে 80 to 90% শেষ। কারণ বেসিক তো এগুলাই, হয়তো আরও কিছু কঠিন ম্যাথ করাই, মানে নতুন করে বেসিক শেখানো হয় না, নতুন করে ম্যাথ শেখানো হয়, হয়তো অল্প স্বল্প বেসিক শেখানো হয়, কিন্তু ইন্টারমিডিয়েটে যা পড়াচ্ছে এতটুকু পড়েই মোর দেন এনাফ। যেহেতু আমরা নিজেরা অ্যাডমিশন করাইছো, তুমি আমাদের থেকে অ্যাডমিশন সম্পর্কে যথেষ্ট ভালো আইডিয়াই পাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এটা বুয়েটের ম্যাথই, দেখো এটা বুয়েটের ম্যাথ, এটা ঢাকা বোর্ড 2017 ইন্টারমিডিয়েটের। সো এই কোয়েশ্চেনটা আমরা এবার দেখি, আশা করি তোমরা পারবা। এই সবাই খাতা কলম নিয়ে এটা করে আনসার বের করো তাড়াতাড়ি। সেকেন্ডটা খাতা কলম নিয়ে করে আনসার বের করো, সেকেন্ড কোয়েশ্চেনটা। আফরোহ বাইদুল, তুমি আমার সামনে থাকলে তোমার আমি এখানে ধরে ফিটাইতাম, আমার সাথে ফাইজলামি করে। ফিটানোর জন্য জিনিস আছে, কিন্তু একবারে মাথা পাঠিয়ে দিব, মাথা পাঠিয়ে হাসপাতালে যাই জরিমানা দিব দরকার হলে, তাও মনের ইচ্ছে পূরণ করো, মাথা তো পাঠাইছি। আচ্ছা দেখো, তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের এখানে। আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি, ঢাকা বোর্ড দিয়ে ছোট্ট ছেলে আসছে, আমি করি। হ্যাঁ, আশা করি তোমরাও আমার সাথে করে ফেলছো অনেকে। তো বলা হলো কোনো একটা বস্তু রৈখিক ভরবেগ আর ভরবেগ সেম কথা, কারণ আমরা জানি ভরবেগ বলতে আমরা রৈখিক ভরবেগ ফিকেই বুঝি, আর কণিক ভরবেগ তো আমরা নিউটনীয় বলবিদ্যায় পড়ছিলাম, এখানকার বিষয় না। সো রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে, তাহলে
বলা হলো রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে, তাহলে শুরুতে ভরবেগটা হচ্ছে φ1, তাকে নাম দিলাম হচ্ছে ফি। এরপর শেষে ভরবেগ φ2 সমান কী হবে, 50% বৃদ্ধি করছি, এর মানে যা ছিল তার সাথে 50% মানে কি হাফ। হ্যাঁ, তাহলে যা ছিল তার 50% আবার যোগ করে দিলাম, কারণ এতটুকু বৃদ্ধি করছি। তাহলে বর্তমানে কত হবে, 3/2 ফি। এটা হচ্ছে φ2 এর মান। তাহলে φ1 এর মান আমরা পেয়ে গেলাম, φ1 এর মান পেয়ে গেলাম φ2 এর মান হচ্ছে 3/2 ফি। এবার বললো করলে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পায় জিজ্ঞেস করছে। গতিশক্তি কত হয় জিজ্ঞেস করে না, বৃদ্ধি পায় বলতেছো, তোমাকে বৃদ্ধিটা আনসার দিতে হবে। তাহলে দেখো আমাদের শুরুতে গতিশক্তি কত ছিল, কে সমান আমি ধরে নিলাম হচ্ছে ই, আর ই সমান হচ্ছে ফি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এম। শুরুতে ভরবেগ ছিল ফি। এখন যখন আমাদের এটা হবে, তাহলে আমাদের কে 2, এটা কে 1, কে 2 সমান হবে আমাদের কত, কে 2 সমান হবে দেখো ফি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এম। তবে এই ফি সেই ফি না, এই ফি হবে এই গতিশক্তির জন্য ফি, এই গতিশক্তির জন্য ফি এর মান কত, φ2, তাহলে φ2 বসবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি φ2 এর মান কত, φ2 হচ্ছে 3/2 ফি। তাহলে আমরা বলতে পারি 3/2 ফি হোল স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এম। এটাকে আমরা সুন্দর করে পাশে লেখা যায়, 3 স্কোয়ার মান হচ্ছে 9, 2 স্কোয়ার মানে 4, আর পাশে লিখলাম ফি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এম। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো এই যে পি স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এম, এটাই হচ্ছে আমার শুরুর গতিশক্তি। তাহলে আমরা বলতে পারবো বর্তমান গতিশক্তি হচ্ছে 9/4 ই। এটা কত পার্সেন্ট, এটাকে 100 দ্বারা গুণ করলে যত পার্সেন্ট হয়। এখন তোমাকে বলা হয়েছে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারবো গতিশক্তি বৃদ্ধি সমান হচ্ছে শেষ মাইনাস আদি। শেষ সমান কত, 9/4 ই মাইনাস আদি সমান কত, অনলি ই। ক্যালকুলেশন করলে পাবো 5/4 ই। এই যে তাহলে আমরা বলতে পারবো আমাদের গতিশক্তি কত গুণ বৃদ্ধি পায়, গতিশক্তি 5/4 গুণ বৃদ্ধি পায়, 5/4 গুণ বৃদ্ধি পায়। এই 5/4কে যদি আমরা পার্সেন্টে রূপান্তর করি, তাহলে এটাকে 100 দ্বারা গুণ করলে আমরা বলতে পারবো হচ্ছে 5/4 × 100। বর্তমানে এটাকে আমরা নাম দিব পার্সেন্ট। তো আমাদের যদি করি 4 25 100, 5 25 125%, অ্যান্ড এটাই হচ্ছে আমার আনসার। কই এই যে, বলো আমরা বুঝছি কি না বলো, আমরা কি বুঝেছি? কিরে হাবিব বাসারে তো কান্না করে কেন? ওই বুঝছি কিনা কও, খুবই সোজা না? হাদিব আসামির আজকে স্যারকে ভয় বলে ফাজলামি করতে পারি না। সাবাস, তোমার মতো স্টুডেন্ট দরকার, বাকি সবগুলো বান্দরের বান্দর, এরা খালি ফাজলামি করে। ওকে, সরবত হোসেন ভাই আবার দেখেন, আবার বলতেছি ভরবেগ আমাদের φ1 সমান ফি ধরে নিলাম প্রাথমিক ভরবেগ। শেষ ভরবেগটা ওরা বলেই দিছে, ভরবেগ 50% বৃদ্ধি করছি। 50% মানে কি, হাফ না? 50কে 100 দ্বারা ভাগ করলে কত হয়, 1/2। এর মানে 50% মানে হচ্ছে 1/2। তাহলে আমার 1/2 ফি যোগ করলাম, অর্থাৎ 50% যোগ করলাম, তাহলে ফি এর 50% মানে 1/2 ফি। দেখো এই জিনিসটা হচ্ছে এরকম আর কি, 50% অফ ফি, অথবা বাংলায় লিখলে ফি এর 50%। ছোট্টবেলায় করছো না, এর দিলে গুণ করতে হয়, 50% মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 100, তাহলে 2 আমাদের 1/2 ফি। এই যে এই কাজটাই করলাম, এতটুকু তোমাকে বৃদ্ধি বলছে, ওই কারণে যা ছিল তার সাথে এটা যোগ করে দিলাম, φ2 এর মান পাইলাম ক্যালকুলেশন করে। আর এটার জন্য গতিশক্তি পাইলাম হচ্ছে আমাদের এটা ই সমান আমরা বলতে পারি ফি স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এম। আর এই ক্ষেত্রে আমার গতিশক্তি হচ্ছে φ2 স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এম, কারণ এখানে ফি2টাই হচ্ছে কারণে তার গতিশক্তি হচ্ছে। এখন আমরা এখানে মান বসিয়ে দিলে φ2 এর মান বসিয়ে দিলাম, এই 3/2 হোল স্কয়ার মানে হচ্ছে 9/4, এই 9/4 আর বাকিটা ফি স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এম, এটা অ্যাকচুয়ালি আমাদের প্রাথমিক গতিশক্তির সমতুল্য। তাহলে আমরা এটাকে ই বলতে পারি, 9/4
9/4 এর মানে শেষ গতিশক্তিটা হচ্ছে 9/4 আর আমাকে বলছে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পায় জিজ্ঞেস করছে, বৃদ্ধিটা জিজ্ঞেস করছে। তাই তোমাকে যেহেতু বৃদ্ধিটা জিজ্ঞেস করছে, এটা তো প্রাথমিক গতিশক্তি সিম্পল, আর এটা হচ্ছে শেষ গতিশক্তি। তোমাকে জিজ্ঞেস করছে গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে বৃদ্ধির মানটা কীভাবে বের করবো? শেষ মাইনাস আদি। তাহলে শেষ অবস্থায় 9/4 আর প্রাথমিক অবস্থায় অনলি বিয়োগ করলে 5/4 5/4টা কত পার্সেন্ট? এটাকে 100 দ্বারা গুণ করলে যত তত পার্সেন্ট। তাহলে 100 দ্বারা গুণ দিলাম, 4 25 100 125%। 125%। অনেকে ছোটোবেলা আমি এটা মনে করতাম, কিরে ভাই অনেকে বলে 200%, কিরে শতকরা তো 100-র মধ্যে হয়, 200% কেমনে হয়? আসলে 200% কথাটার মানে কি? 2 গুণ। 2 গুণ বুঝাইতে আমরা 200% ইউজ করি, 3 গুণ বুঝাইতে আমরা 300% ইউজ করি। আসলে শতকরার বেসিক মিনিংটা হচ্ছে এটাই, যে আমরা কত গুণ বুঝাইতে, অর্থাৎ আমরা নর্মালি কোনো কিছুর সমতুল্য বলতে আমরা 100% মিন করি, মানে স্যাচুরেশন লেভেল যতটুকু দরকার ততটুকু আছে মানে 100%। এর থেকে বেশি মানে হচ্ছে 100% আপ, এর থেকে কম মানে হচ্ছে 100% লেস। তাহলে আমার যদি 200% হয়, এর মানে এটা হচ্ছে 2 গুণ, এর মানে যতটুকু হইলে আমাদের পারফেক্ট হয় তার ডাবল। তো 2 গুণ বুঝে 200% ইউজ করে, এটা ভুল না। অনেকে তোমাকে বলবে 200% কথাটা ভুল, না এরকম কোনো কিছু না, আমার 200% কথাটা ভুল না, 200% কথাটা ভুল না। 200% কথাটার মিনিং হচ্ছে 2 গুণ। এই দেখো 300% বৃদ্ধি করলাম, এই 300% কথাটার মিনিং হচ্ছে 3 গুণ। হ্যাঁ, 3 গুণকে আমরা শতকরায় 300% বলি, 3 গুণ কথাটাকে আমরা শতকরায় 300% বলতে পারি। বুঝছো কি না কথাটা? শতকরা মানে হচ্ছে পার্সেন্ট, এই পার্সেন্ট জিনিসটা 100-এর সাথে রিলেটেড। এর মানে তুমি 100-এর সাথে কম্পেয়ার করে করবা, 100-এর সাথে কম্পেয়ার করে করবা। তুমি 100কে 1 গুণ ধরবা, তাহলে 300কে কয় গুণ ধরতে হবে? 3 গুণ। দেখো ওইটা কিন্তু 100%-এর 3 গুণ, 100%-এর 3 গুণ, এটাই মিন করে। কিন্তু তুমি কিন্তু ঠিকই পার্সেন্টেজে আসো, ওই কারণে এটার নাম হচ্ছে শতকরা। ওকে, আসো আমরা ওইসব জায়গায় না যাই, আমরা এগুলো ছোটো বাচ্চার পড়াশোনা, আমরা আমাদের বড় বাচ্চার পড়াশোনায় যাই। এবার তোমাকে আরও কয়েকটা ম্যাথ করে আমরা আস্তে আস্তে ম্যাথ করাবো। তো আজকে ম্যাথে তো কোয়েশ্চেন তুলতে হবে, সো তোমরা একটু মজা করো, আমি একটু কোয়েশ্চেন তুলি। আচ্ছা, এটা জানি সবাই পারবা, তাও আমি করাইছি জাস্ট ফর্মালিটির জন্য। 0.5 কেজি বড় একটি বোমা ভূমি হতে 1 মিটার উঁচুতে অবস্থিত বিমান থেকে ফেলে দেওয়া হলো ভূমিস্খলন, এটা করার দরকার না। আচ্ছা আমি বলি যে তোমার কোয়েশ্চেনটা ছিল এরকম, এটা হচ্ছে এটা বইতে আছে 0.50 ভরের একটা বোমা, এটা বোমার ভর হচ্ছে 0.50 কেজি, আর এটা ভূমি থেকে 1 মিটার উপরে আছে। এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার ভূমি থেকে কত 1 কিলোমিটার, 1 কিলোমিটার উঁচুতে এখানে একটা বোমা আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা কি বোমা, এটা বৌমা না, এটা বোমা। হ্যাঁ, আমাদের বৌমা আর বোমা সেম না, তাহলে এটা হচ্ছে বোমা। হ্যাঁ, ও আসবে না, তাহলে আমার এটা হচ্ছে বোমা। তো এই যে একটা বোমা আছে, বোমা খুবই আমাদের বিপজ্জনক, বৌমার মতোই। তো আমাদের বোমা 1 কিলোমিটার উপরে আছে ভূমি থেকে। তো তোমাকে বলা হলো ভূমি স্পর্শ যখন করবে, এই যে তোমাকে কোয়েশ্চেন করা হলো ভূমি স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি কত? ভূমি স্পর্শ করার মুহূর্তে এর গতিশক্তি কত? তাহলে একটু খেয়াল করে দেখো, ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি। তাহলে তুমি সিম্পলি যদি চিন্তা করে দেখো, এই বোমাটা আমাদের ভূমি থেকে 1 কিলোমিটার উপরে ছিল, তাহলে আমরা এখান থেকে তার অতিক্রান্ত যে সরণটা, এটাকে আমরা বলতে এইচ সমান হচ্ছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে আমাদের 1000 মিটার, আর ভর হচ্ছে আমাদের m। তো তোমাকে বলা হলো ভূমি স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি কত। তাহলে এখানকার বেগ যদি তুমি জানো, তাহলে গতিশক্তি বের করতে পারতো 1/2 mv²। তাহলে আমরা এখান থেকে তো বলতে পারি আদিবেগ যদি u হয়, অতিক্রান্ত u এর মান হচ্ছে 0, এখানকার বেগ হচ্ছে v, তাহলে আমরা এখান থেকে বলতে পারি v² সমান u² প্লাস 2gh। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আদিবেগের মান 0, 2gh। তো এটা হচ্ছে কার মান? b² এর মান। তো আমরা এখান থেকে বলতে পারি এখানে b² এর মান। তো তাহলে আমরা b² এর মান এখান থেকে ক্যালকুলেশন করে নেব, 2 × 9.8 × 1000 ক্যালকুলেশন করলে আমরা যা পাই আর কি। ওকে, তো আমাদের এবার বললো গতিশক্তি কত। তাহলে গতিশক্তি ইকে সমান আমরা বলতে পারি হচ্ছে 1/2 mv²। এটা হচ্ছে
এখান থেকে আমরা বি স্কয়ারের মান পাইলাম। তো গতিশক্তিতে যেহেতু বি স্কয়ার লাগবে আমি বি স্কয়ার রেখে দিচ্ছি। তাও যদি তুমি রুট করতে চাও, বিকে রুট করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে এই মুহূর্তে বেগের মানটা, অর্থাৎ ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগের মানটা কত সেটা বের করে ফেলতে পারবা। আর এই বিকে স্কোয়ার করলে যে মানটা সেই মানটাকে, আর আমাদের এম তো দেওয়া আছে, এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি গতিশক্তির মান পেয়ে যাবা। এটা হচ্ছে ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি। আসলে বলার মতো কোনো কোয়েশ্চেন না, এটা তোমরা পারার কথা সবাই, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে এটা বলছিলাম। এটা খুবই সিম্পল। ওকে, আমরা একটু গর্জিয়াস মেতে যাই, একটু একটা গর্জিয়াস মেতে যাব। এটা হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন যতদূর জানি। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2015 সালের একটা কোয়েশ্চেন। রাজশাহী বোর্ড 2015 সালের কোয়েশ্চেনটা আমরা যাব, বোর্ড কোয়েশ্চেন। তো বোর্ড কোয়েশ্চেনটা আমরা যদি একটু দেখি, এখানে এরকম, এটা হচ্ছে ও বিন্দু। তোমরা একটু আমার কথাগুলো শোনো। ও বিন্দু, এখানে ওরা যেভাবে বলছে আর কি, একটা স্প্রিং আছে, এখান থেকে একটা স্প্রিং আছে, এই যে স্প্রিংটা বর্তমানে সে সাম্য অবস্থায় আছে, এখানে সে সাম্য অবস্থায় আছে। এই যে বর্তমান যে অবস্থানটা, এটা হচ্ছে স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা। এখানে হচ্ছে, এটা হচ্ছে স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা বুঝছো তো? সাম্য অবস্থা, স্বাভাবিক অবস্থা। অর্থাৎ স্প্রিংটা সাধারণত এভাবে থাকে, তাহলে তুমি বুঝতে পারতো তাকে টেনে লম্বা করলে সে আবার এখানে যেতে চাইবে, ধাক্কা দিয়ে সংকুচিত করলে সে আবার এখানে আসতে চাইবে। তো আমরা এই স্প্রিংটাকে সংকুচিত করলাম। এটা হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, এটা হচ্ছে উদ্দীপক। এই স্প্রিংটাকে সংকুচিত করে, আমি স্প্রিংটাকে সংকুচিত করে এখানে নিয়ে রাখলাম। এই যে এতটুকু সংকুচিত করলাম, এই কতটুকু সংকুচিত করলাম তার মান এখানে বলা আছে 3 সেন্টিমিটার। এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এখান থেকে সাম্যাবস্থান থেকে এটা হচ্ছে আমাদের ভূমি, ধরে নাও এখানে একটা বল আছে, এখানে একটা বল আছে, আর এটা হচ্ছে টোটাল কতটুকু নিচে, 20 মিটার নিচে। এটা হচ্ছে 20 মিটার নিচে, 20 মিটার। আর এই বলটার ভর হচ্ছে 0.2 কেজি, 0.2 কেজি। অ্যান্ড এটার ব্যাগটা হচ্ছে কত? ব্যাগটা হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। তো আমি কোয়েশ্চেনটা পড়ি, তাহলে দেখো ওরা, এটা হচ্ছে আমাদের সংকুচিত অবস্থা, এটা হচ্ছে উদ্দীপক। হ্যাঁ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015 হোপফুলি। আর এটার উদ্দীপকটা তোমার এটা ছিল, এটাই ছিল যে একটা স্প্রিং, এখানে লেখা আছে স্প্রিংয়ের স্বাভাবিক অবস্থা, আর একটা স্প্রিং দেওয়া আছে, এখানে লেখা আছে স্প্রিংয়ের সাম্যাবস্থা, সংকুচিত অবস্থা। আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ স্প্রিংটাকে আমি 3 সেন্টিমিটার সংকুচিত করলে এখানে আসে। আর তার থেকে 20 মিটার নিচে, সাম্যাবস্থান থেকে 20 মিটার নিচে এখানে ভূমি আছে, ভূমিতে একটা বল আছে। এই বলের ব্যাগ হচ্ছে 49 মিটার পার সেকেন্ড, বলের ভর হচ্ছে 0.2 কেজি এবং ব্যাগটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এখানে মেইন কাজ হচ্ছে কি জানো, এই বলটাকে আমরা উপর দিকে এত বেগে নিক্ষেপ করলাম, তাহলে কি করবে, এই বলটা আমার কি এই স্প্রিংকে ধাক্কা দিবে না? অবশ্যই। এই বলটা স্প্রিংকে ধাক্কা দেওয়ার কারণে স্প্রিংটা কি সংকুচিত হয়ে যাবে। এই বলটা ধাক্কা দিয়ে স্প্রিংটাকে 3 সেন্টিমিটার সংকুচিত করে, এরকম অবস্থা। তো আমি উদ্দীপকটা পড়ি। তো এখানে আমাদের উদ্দীপকে যা যা বললো আমি বই থেকে তাই পড়ি। তো বলা হলো উপরের চিত্রে, এই যে এটা হচ্ছে চিত্র, আমি কথাগুলো লিখতেছি না। একটি স্প্রিংয়ের এক প্রান্ত ও বিন্দু হতে ঝুলানো হলো। এবার বলা হলো 0.2 কেজি ভরের একটি বলকে, 0.2 কেজি ভরের একটি বল আছে, বলকে 49 মিটার পার সেকেন্ড ব্যাগে নিক্ষেপ করায়, এত ব্যাগে নিক্ষেপ করায়, এটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, নিক্ষেপ করায় এটি 20 মিটার উপরে, এখান থেকে নিক্ষেপ করায় 20 মিটার উপরে স্প্রিংটির অপর প্রান্তে আঘাত করে। তাহলে স্প্রিংটা এক প্রান্তে ঝুলানো, আর নিচ থেকে একটা বলকে নিক্ষেপ করলে অপর প্রান্তে কী করে, এই বলটা আঘাত করে, এবং স্প্রিংটির অপর প্রান্তে আঘাত করে তাকে 3 সেন্টিমিটার সংকুচিত করে। স্প্রিংটিও বলের উপর প্রত্যয়নী বল করে। স্বাভাবিক, বলটা যখন স্প্রিংকে আমাদের সংকুচিত করবে, স্প্রিং কি বলের উপর একটা প্রত্যয়নী বল প্রয়োগ করবে না? অবশ্যই করবে। ওই প্রত্যয়নী বলটা আমাদের, বা স্থিতিস্থাপক বল, সেটা আমাদের স্প্রিং প্রয়োগ করবে। এখন তোমার কোয়েশ্চেনটা কি? 3 নম্বর কোয়েশ্চেন আমি এখানে লিখি, ভূমিতে আঘাতের পূর্ব মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো। ভূমিতে আঘাতের
পূর্ব মুহূর্তে বলটির বেগ নির্ণয় করো। আমরা এটা করি, আগে এটা করি। এই উদ্দীপকটা বুঝছি কিনা বলো, উদ্দীপকটা বুঝছি কিনা বলো। উদ্দীপকটা বুঝছি কিনা বলো, উদ্দীপকটা বুঝছি কিনা বলো। এই আগের ম্যাথে ভূমি স্পর্শ করার মুহূর্তে যখন ব্যাগ বললো, ভূমি স্পর্শ করার মুহূর্তে ব্যাগ আমরা জিজ্ঞেস করে না, ওই কারণে আমি বি স্কয়ারটা রেখে দিছি, যেহেতু আমার গতিশক্তির জন্য বি স্কয়ার লাগবে। তো বি স্কয়ারের মানটাকে রুট করলে তো বি বের হয়ে যাচ্ছে, লাগলে বের করবো, সমস্যা তো নেই, ব্যাপার না। উদ্দীপকটা বুঝছি কিনা, উদ্দীপকটা আমরা বুঝছি কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। উদ্দীপকটা বুঝছি কিনা, দেখো এটা হচ্ছে আমাদের উদ্দীপক। উদ্দীপকের সোজাসাপটা নিয়ম, ভাই একটা স্প্রিং এভাবে ঝুলানো আছে। সিম্পল কথা হচ্ছে, দেখো এখান থেকে একটা স্প্রিং ঝুলানো আছে, এখান থেকে একটা স্প্রিং ঝুলানো আছে, এটা হচ্ছে স্প্রিংয়ের সাম্য অবস্থান, ঠিক আছে, ওকে। এখানে একটা বল আছে, এই বলটাকে উপর দিকে থ্রো করলাম, এই বলটা আমাদের 49 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের সাম্য অবস্থানের যে এখান থেকে 20 মিটার উপরে। তো এই বলটা দেয় কি, আমি নিচ থেকে যখন ধাক্কা দিলাম, বলটাকে থ্রো করলাম, বলটাকে স্প্রিংকে কি ধাক্কা দিবে না? এই বলটা স্প্রিংকে ধাক্কা দিয়ে কি উপর দিকে উঠতে থাকবে না? এই যে দেখো আমাদের একটা স্প্রিং আছে, এখন আমরা যদি বলি বল, এই বল স্প্রিংকে এইভাবে ধাক্কা দিবে, বল স্প্রিংকে ধাক্কা দিবে, এই যে বলটা ধুম করে যায় স্প্রিংকে ধাক্কা দিল। তাহলে স্প্রিংকে ধাক্কা দেওয়ার কারণে আমার যে স্প্রিংটা, সেই স্প্রিংটা আস্তে আস্তে সংকুচিত হবে। সেই স্প্রিংটা আমরা তো এখানে ভিন্ন ভিন্ন পজিশন দেখাইছি, এটা তো আসলে ভিন্ন পজিশন না, এটা তো একই পজিশন। এই স্প্রিংটা মনে করো সংকুচিত হয়ে এরকম হয়ে গেল, সে এখানে চলে আসলো, এই বলটা তাকে ধাক্কা দিয়ে সংকুচিত করতে 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 এখানে এসে স্থির হলো। এখানে এসে স্থির হওয়ার পর কি বলটা আবার নিচে নামা শুরু করবে না? জিনিসটা বুঝো, স্প্রিংটা এইদিকে গেল, ওকে, ভালো কথা। আমাদের স্প্রিংটা এতটুকু সংকুচিত হলো, এই স্প্রিংটা কতটুকু সংকুচিত হলো? এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে 20 মিটার নিচ থেকে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করলাম বলকে, সেই স্প্রিংটাকে ধাক্কা দিয়ে 3 সেন্টিমিটার উপরে তুললো, তো সে সহ গেছে না। জিনিসটা এমন মনে করে, এটা হচ্ছে বল, এটা হচ্ছে স্প্রিংয়ের নিচের অবস্থান, এই দেখো বলটা ও বুম থেমে গেল। অর্থাৎ ধাক্কা দিয়ে আস্তে আস্তে বল যখন স্প্রিংকে ধাক্কা দিচ্ছে, স্প্রিংও তো প্রত্যয়নী বল দিবে, এমনি একসময় থেমে যাবে। থামার পর কতক্ষণ পর থামবে? 3 সেন্টিমিটার উপরে ওঠার পর। তাহলে 3 সেন্টিমিটার সংকুচিত করে এখান থেকে 3 সেন্টিমিটার, এখান থেকে দেখো এই বল যেখানে থেমে গেল। এরপর কি বলটা আবার নিচে পড়া শুরু হবে না? বলটা আবার নিচের দিকে পড়া শুরু হবে। এখন আমার কোয়েশ্চেন হলো, এটা যদি ভূমি হয় তাহলে বলটা কতটুকু নিচে পড়বে? তো তোমার কোয়েশ্চেন করা হলো ভূমিতে আঘাতের পূর্ব মুহূর্তে বলটির ব্যাগ, এর মানে এখান থেকে বলটা আবার যখন নিচে পড়া শুরু করবে, এই ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে বলের ব্যাগটা কত সেটা তোমাকে জিজ্ঞেস করছে। বলটা এখান থেকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, বলের ব্যাগটা কত? এখন অনেকে মুখস্থ বলে দিতে পারবে 49। ভূমি থেকে কোনো একটা বস্তুকে যত বেগে নিক্ষেপ করি তত বেগে ফেরত আসে না। ভূমি থেকে কোনো একটা বস্তুকে যত বেগে নিক্ষেপ করি আবার তত বেগে ফেরত আসে যদি মুক্তভাবে হয়। এর মানে তুমি কোনো একটা বস্তুকে ভূমি থেকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলা, সে ভূমিতে পড়ার সময় 49 মিটার পার সেকেন্ড বেগেই পড়বে। কিন্তু এখানে তো মাঝখানে কাহিনী করছে, সেই স্প্রিংটাকে ধাক্কা দিছে, স্প্রিংটাকে ধাক্কা দেওয়ার কারণে স্প্রিংটাকে থামাই দিছে। এই স্প্রিং তাকে কতটুকু পর থামাইছে? এখানে থেকে থামাইছে। এর মানে কি এখান থেকে বলটা আবার যাত্রা আরম্ভ করবে না? জি ভাইয়া। তাহলে এখানে বলের আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ বিটা আমাকে কত বের করতে বলছে, আর এইচের মান কত হবে? দেখো এইচের মান হবে 20 মিটার প্লাস 3 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটারকে মিটারে নাও, 3 × 3/100 এত মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে 20.03 মিটার। তাহলে আমরা সবাই যে ভুলটা করি, এখানে এইচের মানটা ধরতে ভুল করি।
আমরা এইচের মানটা ধরতে ভুল করি। তাহলে আমি দেখো কোয়েশ্চেনটা কি, তাহলে এখান থেকে নিক্ষেপ করলাম, সে সংকুচিত হলো 3 সেন্টিমিটার। তাহলে 20 মিটার উপরে উঠে ধাক্কা দিয়ে 3 সেন্টিমিটার পর্যন্ত সংকুচিত করার পর নিশ্চিত স্থির হয়ে গেছে। এরপর বলটা আবার কি পড়বে, মাটিতে পড়ে যাবে। এখন বল নিচে পড়ার সময় কতটুকু নিচে পড়বে, 20.03 মিটার নিচে পড়বে, কারণ সে 20 মিটার নিচে ছিল, আরও 3 সেন্টিমিটার উপরে উঠলো, এটাকে মিটারে নিলে 0.03 মিটার আসে, এটাকে মিটারে নিলে 0.03 মিটার আসে। এর মানে সে টোটাল উঠছে হচ্ছে 20.03 মিটার। তাহলে নামবে কত মিটার, নামবেও সেম। তো এখানে সে কি হয়ে গেছে, স্থির হয়ে গেছে। তাহলে এখানে আদিবেগ হচ্ছে 0, শেষ বেগ আমরা বের করব, অতিক্রান্ত সরণটা হচ্ছে আমাদের 20.03। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে নিচে নামার সময় আমরা এই সূত্র বলতে পারি। তাহলে বি স্কোয়ার সমান হচ্ছে আদিবেগের মান হচ্ছে 0 প্লাস 2gh। তাহলে বি সমান হচ্ছে √2gh। তাহলে √2 ইন্টু 9.8 ইন্টু এইচের মানটা হচ্ছে 20.03। এই এইচের মান ধরতে আমরা সবাই ভুল করি। বলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে দেখো সে যতটুকু উপরে উঠছে ততটুকুই তো নিচে নামবে। হ্যাঁ, এটা সিম্পল কনসেপ্ট। এই যে আমরা সবাই যে কাজটা করি, 20 মিটার দেওয়া আছে এটা ধরে করে ফেলি না, সে তো বলটা তো আর এখানে এসে সে রাগ করে নিচে নামে যায় না, বলটা ধাক্কা দিতে 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 3 সেন্টিমিটার আরও উপরে উঠছে, তারপর যেয়ে নিচে নামছে। সো তোমাকে এই 3 সেন্টিমিটার সহ কাউন্ট করতে হবে, এটা আমরা অনেকে কাউন্ট করি না। এটা করলে 3 মার্কস, এই এতটুকু ক্যালকুলেশন করবে 3 মার্কস। বলো বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা বলি, এটা আমরা বুঝছি কিনা বলি। জি, এটার আনসার এটাই। তোমাকে বলছে ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে বলটির বেগ, তো আদিবেগ যদি এটা হয়, বলটা আমাদের আস্তে আস্তে নিচে নামতে নামতে এইখানে যে ব্যাগটা সেই ব্যাগটা। ফিজিক্সে তো সবচেয়ে সুবিধা এটা, এখানেই ম্যাথ শেষ। বাট এটা ধরাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ইসলাম আশিক, তুমি যেটা কথা বলতেছো সেই ম্যাথটা আমি করাবো। তুমি নিশ্চয়ই আমের ওই ম্যাথটার কথা বলতেছো, ফেরেকের ওই ম্যাথটার কথা বলতেছো নিশ্চয়ই। আমের ম্যাথ হইতে পারে, ফেরেকের ম্যাথ হইতে পারে। ওকে, এবারে সব পরের কোয়েশ্চেন। তাহলে এটা হচ্ছে সৃজনশীলের 3 নম্বর কোয়েশ্চেন। হ্যাঁ, আমরা এবার সৃজনশীলের 4 নম্বর কোয়েশ্চেন লিখি। এটা হচ্ছে 3 নম্বর, এটা করলে তুমি 3 মার্কস পাই যাবা। এবার হচ্ছে সৃজনশীলের 4 নম্বর কোয়েশ্চেন। সৃজনশীলের 4 নম্বর কোয়েশ্চেন, সৃজনশীলের 4 নম্বর কোয়েশ্চেন বলা হলো উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয় করা সম্ভব কিনা। 4 নম্বর কোয়েশ্চেন, উদ্দীপক থেকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ নির্ণয় সম্ভব কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো তাহলে একটু খেয়াল করে দেখো। তো তোমাকে বলছি স্প্রিং বল দ্বারা কৃত কাজ। তাহলে দেখো স্প্রিং কতক্ষণ পর্যন্ত কাজ করছে, ভাই সিম্পল। এই পয়েন্টের আগে কিন্তু স্প্রিং বল ছিল না, যখনই সংকুচিত করা শুরু করছি তখনই আমার স্প্রিং বল সৃষ্টি হয়েছে, প্রত্যয়নী বল, এবং সে এতটুকু পর্যন্ত কাজ করছে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এই স্প্রিং কাজটা করছে কার কারণে? বলের কারণে। বলের কিসের কারণে? বলের গতিশক্তির কারণে। তাহলে আমরা জানি হচ্ছে গতিশক্তি সমান হচ্ছে কৃত কাজ। গতিশক্তি সমান হচ্ছে কি? কৃত কাজ। এর মানে এই পয়েন্টে বলের গতিশক্তি যেটা, বলের এই পয়েন্টে যে গতিশক্তি ছিল সেই গতিশক্তি দ্বারা কি করছে? স্প্রিং কাজ করছে না। তাহলে আমাদের এই পয়েন্টে বলের যে গতিশক্তি, সেই গতিশক্তিটা বের করতে পারলে কাজ শেষ। তো গতিশক্তি কোত্থেকে বের করব? আমরা জানি বলের গতিশক্তি সমান হচ্ছে 1/2 mv²। তো 1/2 mv² বের করতে হলে বি স্কোয়ারের মান জানা লাগবে না? এম এর মান তো আমার জানা আছে। এবার দেখো তাহলে আমার বি এর মান জানা লাগবে। বি কোনটা? এই যে এখানকার ভি। তাহলে আমি যদি বলি এটা কোন ভি, এই বলটা উপরে উঠার সময় এই পয়েন্টে তার ব্যাগ কত ছিল সেই ভি। তাহলে কোন একটা বস্তু উপরে ওঠার সময় ফর্মুলা কি? উপরে ওঠার সময় ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এবার দেখো তাহলে আদিবেগটা কত, এটাকে আমরা ইউ ধরবো 49 মিটার পার সেকেন্ড।
49 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান কত 20। কেন 20? কারণ ভাইয়া যখন মানে স্প্রিংয়ের সাথে টাচ হওয়ার মুহূর্তে গতিশক্তি যেটা ছিল সেটাই আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজের সমান হবে। তাহলে আমাদের এই পয়েন্টে গতিশক্তি বের করতে হলে এখান থেকে এতটুকু পর্যন্ত আসতে কত মিটার দূরত্ব অতিক্রম করলে 20 মিটার। তাহলে আমাদের এখানে 20 বসাবো, তাহলে বি স্কয়ারের মান পেয়ে যাব। বি স্কয়ারের মান যেটা পাবো গতিশক্তি আমাদের ইকে সমান হচ্ছে হাফ এম বি স্কয়ার পেয়ে যাব। আর এটাই হচ্ছে আমাদের স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডব্লিউ। শেষ। এটা বুঝছি কিনা বলো? অর্থাৎ জাস্ট দেখো আমরা তো আগে বারবার বলে আসছি কাজ শক্তি উপপাদ্য কিন্তু আমরা পড়ে আসছিলাম, গতিশক্তি সমান কৃত কাজ। তো আমাদের এখানে হচ্ছে এই যে জাস্ট এই পয়েন্টে তোমার যে গতিশক্তি সেই গতিশক্তিটা বের করলে কৃত কাজ। হ্যাঁ তুমি বলতে পারবে এটা তো গতিশক্তির পরিবর্তন, কিন্তু এদের মধ্যে তো এই পয়েন্টে গতিশক্তি তো শূন্য, এখানে গতিশক্তি এত, এখানে গতিশক্তি তো শূন্য কারণ এখানে ব্যাগ শূন্য না। হ্যাঁ তাহলে বলের এখানে গতিশক্তি শূন্য, এই গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ। বারবার বলছিলাম যে এই কনসেপ্টটা ম্যাথে প্রচুর কাজে লাগে। যেখানে তোমার কাজ বের করতে বলছে কিন্তু কাজের ইনফরমেশন নাই, টেনশন নাই, গতিশক্তি তো বের করতে জানো। ওকে, বারবার এই কথাটা আমরা বলছিলাম ম্যাথ করানোর সময়। এই হাফ কে এক্স স্কয়ার তো আসবে স্প্রিংয়ের জন্য, তো আমি তো স্প্রিংয়েরটা বের করার ইনফরমেশন আমার দেওয়া নাই। কে এর মান যদি দেওয়া থাকতো আমি কি এটা দিয়ে বের করতাম না? কে এর মান দেওয়া নাই বিধেই তো আমি এখান থেকে বের করতেছি। তাহলে এই বলের গতিশক্তিটা স্প্রিংয়ে কৃতকাজ হিসেবে সঞ্চারিত হচ্ছে। বুঝছো তো? এটাই তো আসল টেকনিক। তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়ে কি করে তোমাদের কনসেপ্টটা যাচাই করে। তোমাকে বলার সময় বলছে স্প্রিং বল দ্বারা কৃতকাজ, কিন্তু ইনফরমেশন দিছে হচ্ছে বলের। সো তোমাকে মাথায় রাখতে হবে এই বলের কারণেই কিন্তু আসলে কাজগুলো হচ্ছে। তাহলে বলের গতিশক্তি সমান হচ্ছে স্প্রিংয়ের কৃতকাজ, কারণ আমরা জানি গতিশক্তি আর কৃতকাজ কি পরস্পর সমানে সমান, কাজ শক্তি উপপাদ্য। ওকে, এবার আসো 2018 সালের কোয়েশ্চেন। এটা হচ্ছে অভিন্ন শ্রেণী। 2018 সালে হচ্ছে তোমার এই যে কি বলে 2018 সালে বোর্ডে যে কোয়েশ্চেনটা হয়েছে, নর্মালি প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা কোয়েশ্চেন হয়। 2018 সালে হয়েছিল চারটা বোর্ড সেম কোয়েশ্চেন, 4টা বোর্ড এক ধরনের কোয়েশ্চেন আর বাকি 4টা বোর্ড অন্য ধরনের কোয়েশ্চেন। তো তার মধ্যে একটা মানে অভিন্ন প্রশ্ন, যে কোনো এক সেট ক সেটের প্রশ্নটা আমরা এখানে দেখি, সেই কোয়েশ্চেনটা আমরা এখন আলোচনা করব। তো সে কোয়েশ্চেনটা আসলে আচ্ছা আলোচনা করব না, আমি হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদেরকে। কোয়েশ্চেনটা হোমওয়ার্ক দিব, তবে আমি তোমাকে বলে রাখি এখানে তোমাকে বলা হলো দেখো তোমাকে বলা হলো 10 তলা ভবনের, ভালো করে খেয়াল করো মেইন টেকনিক যেটা আমি বলে দিই, 10 তলা ভবনের সর্বোচ্চ তলায় বসবাসরত একটি পরিবারে একটি শিশু আছে। ওই শিশু কি করলো? ওই শিশু বারান্দা দিয়ে একটি বল ফেলে দিল। এই যে শিশুটা আছে জারুগা বারান্দা দিয়ে একটা বল ফেলে দিছে। তো সে ফেলে দিছে, আমাদেরকে বলতেছে কেন? এটাই কোয়েশ্চেন, এটাই উদ্দীপক। তোমাকে বিলিভ করতে হবে, সহ্য করতে হবে। বারান্দা দিয়ে একটি বল ফেলে দিল। ওই শিশুটা বারান্দা দিয়ে একটি বল কি করলো? ফেলে দিল। এখন তোমাকে বলা হলো প্রতি তলার উচ্চতা 5 মিটার, প্রতি তলার উচ্চতা 5 মিটার, উচ্চতা সমান 5 মিটার। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, এই বিল্ডিংটা এমন একটা বিল্ডিং, সেটা হচ্ছে 10 তলা বিল্ডিং, প্রত্যেকটা তলা, এই বিল্ডিংয়ের প্রত্যেকটা তলার উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে আমাদের শুরু করো, 5 মিটার যদি হয় তাহলে তোমরা আমাকে বলতে হবে 10 তলায় যারা বসবাস করে, ওই বিল্ডিংয়ের 10 তলায় সর্বোচ্চ তলায় যারা বসবাস করে, ওই পরিবারে যে শিশুটা আছে
সেই শিশুটা যদি একটা বল ফেলে দেয়, সে কত উচ্চতা থেকে বলটা ফেলছে দেখি তোমরা আমাকে বলো তো কমেন্টে। 10 তলা ভবনের সর্বোচ্চ উচ্চতায় একটা ফ্যামিলি বসবাস করে, সেই ফ্যামিলিতে একটা জারুগো শিশু আছে, সেই শিশু তার বারান্দার গ্রিল দিয়ে একটা বলকে নিচে ফেলে দিছে, তাহলে সে 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 কত উচ্চতা থেকে বলটা ফেলছে? প্রতি তলার উচ্চতা 5 মিটার, প্রতি তলার উচ্চতা 5 মিটার, কত উচ্চতা থেকে ফেলে দিছে বলো তো বলটা? শিয়াম, তোমার আনসার কারেক্ট। সাইমের আনসারও কারেক্ট, ধ্রুবর আনসারও কারেক্ট। যারা 50 বলতেছো সবাই ভুল, 45 ইজ দ্য কারেক্ট আনসার। এখানে মেন টেকনিকটা দেখো, তোমাকে 10 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে বলে নাই, তোমাকে ওরা উদ্দীপকে এভাবে বলেছে 10 তলা ভবনের সর্বোচ্চ তলায় বসবাসরত একটি পরিবার। আচ্ছা, একটা যদি 10 তলা বিল্ডিং থাকে, 10 তলা বিল্ডিংয়ের 10 তলায় যারা বসবাস করে তারা কি 10 তলা ছাদের উপর বসবাস করে? না, তারা 10 তলা বিল্ডিংয়ের 9 তলার ছাদের উপর বসবাস করে। তাহলে দেখো একটা 10 তলা বিল্ডিং আমি আঁকতেছি, এই দেখো 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা, 9 তলা, 10 তলা বিল্ডিং। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। তাহলে এটা হচ্ছে 1 তলা মানে হচ্ছে নিচতলা, এটা হচ্ছে 2 তলা, এটা হচ্ছে 3 তলা, এটা হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো তারা এই 10 তলায় যারা বসবাস করে তারা কিন্তু এখানে বসবাস করে। শিশুটা আমাদের এখানে আসে, 10 তলার ছাদের উপরে নাই, এটা হচ্ছে 10 তলার ছাদ। তাহলে 10 তলায় যারা বসবাস করে তারা কিন্তু 9 তলার ছাদে আছে। এর মানে এতটুকু। একটা যদি আমাদের 5 মিটার হয়, এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, এরকম কয় তলা? 9 তলা। তাহলে 5 × 9 সমান হচ্ছে 45 মিটার। এটাই হচ্ছে মেন ট্রিক্স এই কোয়েশ্চেনের, যে আমাদের শিশুটা কিন্তু 10 তলা বিল্ডিংয়ে বসবাস করে, ছাদের উপর বসবাস করে না। তোমাকে ওই জন্য বলেইছে 10 তলায় বসবাসরত। যদি কোয়েশ্চেন এরকম করতো 10 তলা বিল্ডিংয়ের ছাদের উপর কোনো একটা শিশু খেলা করতেছে, সে বল ফেলে দিল, তখন হয়তো 5 × 10 = 50। কিন্তু 10 তলায় যারা বসবাস করে তারা আসলে 9 তলার ছাদে বসবাস করে। 10 তলায় বসবাস করতেছে মানে কি 9 তলার ছাদে বসবাস করতেছে। ওই কারণে এখানে 5 × 9 = 45 মিটার। এটা হচ্ছে এইচের মান, এটা হচ্ছে এই ম্যাথের মেন টেকনিক। বলো বুঝছি কিনা? এটা বুঝছি কিনা বলো? যেদিন এই পরীক্ষাটা হয়েছিল ওই দিন একজনের সাথে আমার খুব বাকবিতণ্ড হয়েছিল এটা নিয়ে। আমি বলি 45 মিটার হবে, অ্যান্ড তার কথা হলো এখানে তো তারা কিছু বলে দেয় নাই, মানে কত সুন্দর করে বলে দিয়েছে 10 তলায় বসবাসরত। মানুষ কি ছাদের উপর বসবাস করে রে ভাই? টাকা দিয়ে কি আমি শান্তি থাকবো বসার? কমন সেন্স খাটাও, কমন সেন্স, বুঝছো তো? এই টেকনিকটা হচ্ছে আসলে এখানে হচ্ছে এটাই মেন টেকনিক। এবার হচ্ছে আমরা করাবো হচ্ছে 2015-16 সালে বুয়েটে একটা কোয়েশ্চেন আসছিল, সেই কোয়েশ্চেনটা করাবো ফিতা পুত্রের কোয়েশ্চেন। এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো? এই কোয়েশ্চেনটা হচ্ছে এই কোয়েশ্চেনটা তপন স্যারের বইতে আগে থেকেই ছিল। তো 2015 সালে আমরা বুয়েট পরীক্ষা দিব। বুয়েট পরীক্ষার কিছুদিন আগে আমার এক বন্ধু আমার থেকে এটা সলভ করে নিয়েছিল, আমি তারা সলভ করে দিয়েছিলাম, সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলাম। বুয়েট পরীক্ষায় যাই দেখি এই কোয়েশ্চেনটা আসছে, এবং সৌভাগ্যবশত বলো দুর্ভাগ্যবশত বলো এই কোয়েশ্চেনটা আমি আনসার মিলাতে পারিনি, মানে পরীক্ষার হলে মিলাতে পারি না। ওই কারণে পরীক্ষার হল জিনিসটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, যে তুমি বন্ধুরে 10টা ম্যাথ করে দিয়ে লাভ নাই যদি পরীক্ষার হলে একটা ম্যাথ মিলাতে না পারো। তো ওই দিন খুব মনে কষ্ট লাগছিল যে বন্ধুরে এই ম্যাথটা করাই দিলাম, কিন্তু আমি কেন মিলাতে পারতেছি না। মানে আর পরীক্ষার হলে তো টাইম পাওয়া যায় না, বুয়েটের কোয়েশ্চেনে একটার মধ্যে 3 মিনিট টাইম পাওয়া যায়। আমার এখনও মনে আছে স্পষ্ট, আমি এই ম্যাথটা মিলাতে পারি নাই, করছি কিন্তু কোনোভাবে আমার আনসার মিলতেছিল না। তো সেই কোয়েশ্চেনটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ইভেন এখনও আমি এই ম্যাথটা এরপরে অনেকবার করাইছি, কিন্তু এখনও আমি ধরতে পারি না আসলে আমি কোন জায়গায় ভুল করার কারণে আমি আনসার মিলাতে পারি নাই, সেটা আমি এখনও জানি না। কিন্তু আমি এটা জানি যে আমি আনসার মিলাতে পারি নাই, আমার ঝামেলা হয়েছিল। কিন্তু কোন জায়গায় ভুল করার কারণে আনসারটা মিলে নেই সেটা আমি বুঝতে পারতেছি না, মানে এখনও জানি না আসলে কোন জায়গায় আমি ভুলটা করছিলাম। আচ্ছা দেখো,
কোয়েশ্চেনটা হচ্ছে বুয়েট 2015-16, মানে আমরাই এই কোয়েশ্চেনে পরীক্ষা দিয়েছিলাম। কোয়েশ্চেনটা হচ্ছে পুত্রের ভর ফিতার ভরের অর্ধেক, পুত্রের ভর ফিতার ভরের অর্ধেক, পুত্রের ভর ফিতার ভরের অর্ধেক, ফিতার গতিশক্তি এটাতে 10 মার্কস, যেহেতু বুয়েটের কোয়েশ্চেন এটার মধ্যে 10 মার্কস ছিল। ফিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক, ফিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক, পুত্রের গতিশক্তির অর্ধেক অর্ধেক। ফিতার বেগ 1 মিটার পার সেকেন্ড বাড়ালে তার গতিশক্তি পুত্রের গতিশক্তির সমান হয়। পুত্রের গতিশক্তির সমান হয়। উভয়ের বেগ নির্ণয় করো। এটা হচ্ছে বুয়েট 2015-16 সালের কোয়েশ্চেন। আচ্ছা, এবার আসো। একজনে বলতেছে আমার এই কথাটা অনেক হতাশার কোনো কারণ নাই, আসলে এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার। তো ওই কারণে এক্সাম হলে নিজেকে একটু স্মুথ রাখাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় বলি অ্যাডমিশন হচ্ছে 3 ঘন্টার, আমাদের অ্যাডমিশন হচ্ছে 3 ঘন্টার জুয়া খেলা। এই জুয়া খেলায় 3 ঘন্টায় যে কাঁপাইতে পারবে সে কাঁপাইতে পারবে, যে কাঁপাইতে পারবে না সে কাঁপাইতে পারবে না। আসলে অ্যাডমিশনে কখনো মানুষের ট্যালেন্ট যাচাই করা হয় না। তোমার কি মনে হয় আমাদের পুরা বাংলাদেশে যেমন ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেগুলো আছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে মোরলেস প্রায় 4000 সিট আছে। তোমার পুরা বাংলাদেশে কি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার মতো যোগ্যতা কি 4000 স্টুডেন্ট আছে? পুরো বাংলাদেশে কি ইঞ্জিনিয়ারে পড়ার মতো 4000 ট্যালেন্ট আছে? না, আরও অনেক বেশি আছে। কিন্তু কথা হচ্ছে এই 4000 হচ্ছে তারা নিজেদের ধৈর্যটা, মানে এক কথায় ওই এক্সামের টাইমটাতে নিজেকে কন্ট্রোল করতে পারছে। আর হচ্ছে ওই প্রথম পরীক্ষা একটু অনেকের ঝামেলা হয়ে যায়। যেমন আমার লাইফে অ্যাডমিশনের প্রথম পরীক্ষা ছিল বুয়েটের পরীক্ষা 2015 সালে 17 অক্টোবর বুয়েটের পরীক্ষা ছিল। এর আগে জাহাঙ্গীরনগরের পরীক্ষা ছিল। আমি জাহাঙ্গীরনগর পরীক্ষাটা দিই নাই, কারণ আমি ফিনিক্স ছিলাম যে বুয়েটে পরীক্ষা দিব। তো যার কারণে জাহাঙ্গীরনগর পরীক্ষাটায় আমি দিই নাই, কারণ কষ্ট হয়ে যাবে। কিছুদিন আগে ঢাকা যাওয়া আসা, আমি তো চট্টগ্রাম থাকতাম, ঢাকা যাব আসবো, এরপর আবার 2 দিন পরে বুয়েটের পরীক্ষা, হ্যাম্পার হবে পড়াশোনা, ওই কারণে দিই নাই। প্রথম পরীক্ষা দিয়েছি জীবনে, প্রথম বুয়েটের পরীক্ষা। এর আগে আবার মেডিকেল এক্সাম দিয়েছিলাম, সেটা তো এমনি ফাইজলামি, কিন্তু সিরিয়াসলি প্রথম পরীক্ষা দিয়েছি হচ্ছে বুয়েটের পরীক্ষা। আমি অ্যাডমিশন দিয়েছিলাম হচ্ছে 5 জায়গায়। মানে বুয়েটের পরীক্ষা দেওয়ার পর আমি পরীক্ষা দিয়েছিলাম ঢাকা ভার্সিটির পরীক্ষা। ঢাকা ভার্সিটির পরীক্ষা যেদিন দিব ঠিক তার আগের দিন রাতে বুয়েটের রেজাল্ট দিছে। এখন বুয়েটে যখন আসে নাই খুবই বুঝতে পারতেছো, কান্নাকাটি করতেছে, খুবই হতাশ। পরের দিন সকালে ঢাকা ভার্সিটির পরীক্ষা, বুঝতেই পারতেছো যেখানে আগের রাতে বুয়েটের রেজাল্ট দিছে আমি চান্স পাইনি, সেখানে কি একটা অবস্থা। তো ঢাকা ভার্সিটির পরীক্ষা দিলাম, এর ঠিক পরের দিন চুয়েটের পরের সাথে আবার চিটাগাং আসলাম, পরের দিন চুয়েটের পরীক্ষা। তুমি বুঝতে পারছো এখন কিন্তু মানসিকভাবে আমি ভেঙে আছি। পরের দিন চুয়েটের পরীক্ষা, এর পরের দিন হচ্ছে আবার তোমার যে কী বলে, এর পরের দিন আবার ছিল হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটি এই ইউনিটের পরীক্ষা, সেটাও দিলাম। একটা পরীক্ষা ভালো হয়নি আমার, সত্যি কথা, একটা পরীক্ষা ভালো হয়নি। তো মানে ওই বুয়েটের রেজাল্টটা দেওয়ার কারণে একটা পরীক্ষা আর ভালোভাবে দিতে পারি নাই, মন মতো হয় নাই। তো আমি জানি যে একটাতে চান্স পাবো না, পরে অনেক কান্নাকাটি করছি, বাড়িতে চলে গেছি, মানে হতাশ হয়ে গেছিলাম। এরপরে হচ্ছে আমি মাঝখানে কুয়েটের এক্সাম ছিল কয়েকদিন পরে, সেই কুয়েটের এক্সাম আমি দিব না, আমি এর কিছুদিন পরে মানে কোথায় এক্সাম আছে খুঁজতেছি। আমি মাঝখানে চিন্তা করছিলাম সেকেন্ড টাইম দিব, পরে চিন্তা হলো সেকেন্ড টাইম দিয়ে লাভটা কি। এরপরে সাস্টের এক্সাম প্রিপারেশন নিতে লাগছিলাম, যখনই সাস্টের প্রিপারেশন নিচ্ছি এর মাঝখানে চুয়েটের রেজাল্ট দিয়ে দিয়েছি, চুয়েটে চলে আসছে। এরপরে দেখি ঢাকা ভার্সিটিতে চলে আসছে, এরপরে সিটি ইউনিভার্সিটিতে চলে আসছে, সাস্টে দিই সাস্টে চলে আসছে, একমাত্র বুয়েটটাই আর আসে নাই। তো হতাশ নয়, তখন হয়তো অনেক কান্নাকাটি করছিলাম, এগুলা ব্যাপার না। বাট কথা হচ্ছে বর্তমানে হতাশ নই এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই আছি। কারণ দিন শেষে মানুষ তোমার সফলতাগুলোকে মনে রাখে, যে তুমি লাইফে কী করবে সেটা হচ্ছে ফ্যাক্ট। আমি এখন এই যে চুয়েট থেকে আমরা বের হয়ে যাচ্ছি, চুয়েট থেকে বের হয়ে যাওয়ার পর কেউ আমাকে গুনবেও না যে আমি চুয়েটের স্টুডেন্ট। আমি কী করতেছি আমার কর্মের পরিচয় অলওয়েজ। আমরা যখন কলেজে পড়তাম, সিটাগংয়ের সেরা কলেজ হচ্ছে চিটাগং কলেজ, আরে তখন কী ভাব চিটাগং কলেজে পড়ি, মানে বন্ধুবান্ধব একটার ভাব দেখতাম। কিন্তু এখন কেউ জিজ্ঞেস করে না কোন কলেজ, কেউ জিজ্ঞেস করে না, কারণ ভার্সিটিতে পড়ি। ভার্সিটি থেকে বের হয়ে যখন জব করবো তখন জিজ্ঞেস করবে আমার জবটা কী, আমি কী করি, এটা আমার কোয়ালিটিটা কী, তখন কেউ জিজ্ঞেস করবে না কোন ভার্সিটি থেকে পাস করছি।
এবং জব ফিল্ডে যাইয়া প্রাইভেট পাবলিক সব সেম হয়ে যায়, যে সাকসেস সে যেখান থেকে আসুক সে সাকসেস। সো মানুষ সবসময় তোমার প্রেজেন্টটাকে মনে রাখে, অতীতকে কেউ মনে রাখে না। অতীতে তুমি অনেক সফল ছিলা, মনে রাখবে না, অনেক বিফল ছিলা, মনে রাখবে না। বর্তমানে তুমি সফল, মনে রাখবে, বর্তমানে তুমি ব্যর্থ, গালি দিবে। এটাই হচ্ছে মানুষের সহজাত বৈশিষ্ট্য। সো আমরা এবার আসি আমরা এখানে কোয়েশ্চেনটা দেখি। আমরা ওইসব জায়গায় না যাই, আমরা ক্লাসের দিকে ফেরত যাই। বলা হলো পুত্রের ভর পিতার ভরের অর্ধেক। তো পুত্রের ভর তো এখানে দেওয়া নাই, আমরা পুত্রের ভরটা হচ্ছে পিতার ভরের কি অর্ধেক। তো আমি ধরে নিলাম যে পিতার যে ভর, সেই পিতার ভরকে আমি ধরে নিলাম হচ্ছে পিতার ভর সমান হচ্ছে m1। তাহলে পুত্রের ভরটা কত হবে? পুত্রের ভরটাকে আমি ধরে নিলাম হচ্ছে m2। তাহলে পুত্রের ভর যদি আমি m2 ধরে নিই, পিতার ভর m1, পুত্রের ভর হচ্ছে m2। তো তোমাকে বলেই দিছে পুত্রের ভরটা পিতার ভরের অর্ধেক। তো পিতার ভর তো আমি m1 ধরে নিছি, তার অর্ধেক হচ্ছে m2, এর মানে m1/2। এটা হচ্ছে m2 এর মান, কোশ্চেনে বলে দিছে। এবার তারা বলে দিল পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক। তাহলে পিতার ভর যদি m1 হয়, পিতার গতিশক্তি হচ্ছে আমাদের ek1। পুত্রের ভর যদি m2 হয়, পুত্রের গতিশক্তি হচ্ছে ek2। তোমাকে তারা বলেই দিছে পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক, এর মানে পুত্রের গতিশক্তির অর্ধেক সমান হচ্ছে পিতার গতিশক্তি। তাহলে তোমাকে তাহলে পিতার গতিশক্তি হচ্ছে পুত্রের গতিশক্তির কি অর্ধেক। তাহলে পিতার গতিশক্তির ফর্মুলা কি? আমরা গতিশক্তির ফর্মুলা জানি 12 mv²। তাহলে পিতার ভর m1 আর পিতার বেগ মনে করো v1 ধরে নিলাম, v1², 12 ইন্টু পুত্রের ভর m2 আর v2² হচ্ছে তার বেগ, v2 হচ্ছে তার বেগ। তাহলে আমরা বললাম v2²। তো তোমাকে লাস্টে এটাই বলছে উভয়ের বেগ নির্ণয় করো, এর মানে তোমাকে v1 এর মান বের করতে হবে, v2 এর মান বের করতে হবে। আমরা ধরে নিছি যে পুত্রের ভরটা আমরা ধরে নিছি হচ্ছে পিতার ভরটা হচ্ছে পিতার ব্যাগটা হচ্ছে v1 আর পুত্রের ব্যাগটা হচ্ছে v2, এটা আমরা ধরে নিছি। এবার একটু খেয়াল করে দেখো, এখানে অলরেডি তুমি m2 এর মান জানো m1/2। তাহলে তুমি এখান থেকে বলতে পারো হাফ m1, হাফটা আমরা বাদ দিই, আচ্ছা রাখি, হাফ m1 v1² = হাফ ইন্টু v2²। এই m2 যেটা m2 এর জায়গায় আমি বসাতে পারি m1/2। তাহলে একটু খেয়াল করে দেখো, তোমার এখান থেকে হাফ ক্যান্সেল আউট হয়ে যাবে, m1 ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে তুমি বলতে পারবা আমাদের v1² হচ্ছে v2², 2v1² v2²। এবং এখান থেকে আমরা চাইলে সুন্দর করে বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারতেছি যে আমাদের 2v1² v2²। তাহলে v2 হচ্ছে √2v1, এটা আমরা বলতে পারি। বলা একটু বুঝছি কিনা বলি, এতটুকু বুঝছি কিনা বলি। ও সরি, আমরা তো করিনি, গতিশক্তি 12 mv², এখানে একটা হাফ দেওয়া হয়নি। এখানে হচ্ছে হাফটা তো আমাদের প্রথম হাফটা তো হচ্ছে আমাদের এমনি হাফ, আর গতিশক্তির ফর্মুলা হচ্ছে 1/2 mv²। তাহলে আমরা এখানে বলতে পারি 1/4 ছিল, তাই কাটাকাটি করলে এখানে 4 আসবে, এখানে আমাদের 2v1 আসবে। কি আমি কি বইটা ভুল করছি নাকি? আচ্ছা আসি, v2 সমান 2v1। আগে বললাম আমরা একটু বুঝছি কিনা। ওকে, স্নেহা ইসলাম এক্সাম কবে নেবেন? এই অধ্যায়টা শেষ করার পরে আমরা এক্সাম নিব। এই অধ্যায়টা শেষ করার পর আমরা নিউটনি বলবিদ্যার কার্যশক্তি ক্ষমতা দুইটা একসাথে এক্সাম নিব। তো আসি, তাহলে আমাদের এখানে আসি v2 সমান 2v1 পেয়ে গেলাম। এবার তোমাকে দেখো, এখনও কিন্তু তুমি চাইলে, তোমাকে বলছে v1 v2 বের করার জন্য, তুমি বের করতে পারবা না। কেন? তবে একটা সুযোগ আছে, তুমি v1 এর মান জানলে v2 জানা হয়ে যাবে, v2 এর মান জানলে v1 জানা হয়ে যাবে। এটা হচ্ছে তোমার প্লাস পয়েন্ট। এখন তোমাকে v1 v2 যে কোনো একটা মিনিমাম জানতে হবে। আর ইনফরমেশন কি দেওয়া আছে দেখি, বলা হলো পিতার ব্যাগ 1 মিটার/সেকেন্ড বাড়ালে, পিতার ব্যাগ বর্তমানে কত আছে? বর্তমানে পিতার ব্যাগ হচ্ছে v1, সেটাকে যদি আমি 1 বাড়ালে তার গতিশক্তি পুত্রের গতিশক্তি সমান হয়। এর মানে তার ব্যাগ যদি এত বাড়াই, তাহলে তার গতিশক্তি কত? হাফ m1 এ ব্যাগ স্কোয়ার = পুত্রের গতিশক্তি হাফ m2 v2²। এই লাইনটা বুঝছি কিনা বলো, যে
ফিতার গতিশক্তি 1 মিটার পার সেকেন্ড বাড়াইলাম, এর মানে বর্তমান ফিতার ব্যাগ, তাহলে বর্তমান ব্যাগটা হচ্ছে এত, ব্যাগ যদি এত হয় গতিশক্তি হাফ m1 ব্যাগ স্কোয়ার। এই গতিশক্তিটা পুত্রের গতিশক্তি সমান হয়ে যাবে, তাহলে পুত্রের গতিশক্তি হাফ m2 v2 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ m1 v1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হাফ m2 এর মান কত, m1 ডিভাইডেড বাই 2 v2 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হাফ হাফ চলে যাবে আর হচ্ছে আমাদের m1 চলে যাবে। আমরা এখান থেকে সিম্পলি বলতে পারবো v1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু v2 স্কোয়ার। তো v2 এর মানটা কত, 2v1, v2 এর মান যদি 2v1 হয় v2 স্কোয়ারের মান কত হবে 4v1 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি v1 স্কোয়ার প্লাস 2, বা আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি। তাহলে আমরা এখান থেকে বলে দিলাম হচ্ছে কত, b1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমরা 4v1 স্কোয়ার বলতে পারি, আমরা 4v1 স্কোয়ার বলতে পারি। এটা হচ্ছে আমাদের এটার মানটা, যে আমাদের এখানে আসছিল কত, আমাদের এখানে v2 আসছিল। তো আমরা এখান থেকে বলতে পারি রুট করে দিলে আমরা এখানে পেয়ে যাব v1 প্লাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 2v1। তো একবার প্লাস নিয়ে করো, একবার মাইনাস নিয়ে করো। প্লাস নিয়ে করলে v1 প্লাস 1 ইকুয়ালস টু 2v1। এখান থেকে আমরা বলতে পারবো 2v1 মাইনাস 1 যদি আমরা নিই, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে আমাদের v1 ইকুয়ালস টু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। আর যদি আমরা মাইনাস নিয়ে করি তাহলে v1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস v1। এখান থেকে আমরা বলতে পারি আমাদের মাইনাস 2v1 এটা এই পাশে আসলে আমাদের, এটা এই পাশে আসলে 3v1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের -1 মিটার পার সেকেন্ড, v1 ইকুয়ালস টু -1/3 মিটার পার সেকেন্ড। তো যেহেতু আমরা এখানে ব্যাগগুলো সবগুলো একই দিকে, তাহলে আমরা এখানে মাইনাসটা আমরা বাদ দিব। মাইনাস যদি আমরা বাদ দিয়ে দিই, এই বলো বুঝছি কি না? অর্থাৎ ক্যালকুলেশন করে তুমি মানটা বের করে ফেলতে পারবা। দুরু, আমি তো একটা ভুল করে ফেলছি, তো আজকে ভুল করতেছি কেন বারবার। এই যে এখানে 1/2টা মিস গেছে, তো এই 1/2 রয়ে গেছে না, 1/2, তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2, বারবার ভুল করতেছি কেন, এই √2। ক্যালকুলেশন করে যা মান আসে √2 বসাবো, তুমি ক্যালকুলেশন করে যা মান আসে সেটা করবা। আর v1 এর মান জেনে গেলে v2 এর মান তুমি জেনে যাবা। মানে এখানে আমরা মাইনাসটাকে ওমিট করবো আর কি, আমরা শুধুমাত্র প্লাস মানটা নিব, মাইনাসটা নিব না। এখানে √2 হবে, আমি এখানে বুলেট 2টা দিই নেই। তাহলে v1 এর মান যখন তুমি এখান থেকে পেয়ে যাবে, v1 এর মান এখানে বসালে তুমি v2 পেয়ে যাবে, এটাই স্বাভাবিক। বলো বুঝছি কিনা বলো। v1 এর মানটা আমরা এখানে বসিয়ে দিলে v2 এর মানটা পেয়ে যাবো, এটাই হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, v1 এর মান যেটা, এই যে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে করতে পারবা না, যে তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে তো তোমার এই যে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা যদি এক পাশে আনলে আমরা এখান থেকে বলতে পারবো √2 - 1 v1 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে v1 ইকুয়ালস টু হচ্ছে 1/√2 - 1। ক্যালকুলেশন করলে হোপফুলি আমি এখান থেকে দেখে বলে দিই কত আসছে ওদের আসছে 2.42। আশা করি তোমারও এটা আসবে 2.42 আসছে। তো এটা যদি 2.42 হয়, এটা হবে হচ্ছে 4.84। এটা আর কি আনসার। এই বলো বুঝছি কিনা বলি। হ্যাঁ, ছুটি আর না আমাদের এতটুকুই। আমরা এই কয়েকটা ম্যাথ করাতে চাইছিলাম, আর আগামী ক্লাসে হচ্ছে আমরা আরও কয়েকটা ম্যাথ করাবো। আগামী ক্লাসে শুরুতে আমরা
আরও কয়েকটা ম্যাথ করাবো, আরও কয়েকটা ম্যাথ করানোর পর্যায়ে এবার আমরা করাবো হচ্ছে ওই সরল দোলকের যে কনসেপ্টগুলো, সরল দোলকের কনসেপ্ট, তারপর হচ্ছে সরল সন্ধিতে স্পন্দনের কনসেপ্ট। আসলে সরল সন্ধিতে স্পন্দনের কনসেপ্টটা করাইতে হলে কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে কেন? কারণ হচ্ছে তুমি ওই জিনিসগুলো মেইনলি পাবা হচ্ছে পর্যাবৃত্ত গতি নামক একটা অধ্যায় আছে, অধ্যায়তে গেলে সেই অধ্যায়ের জিনিসটা তুমি এখানে আসলে আগেভাগে বুঝবা না। তো তোমাকে কী করতে হবে? মুখস্থ করতে হবে। মানে শুরুতে কিছু জিনিস মুখস্থ করে তারপর আগাইতে হবে। মানে মুখস্থ করে তোমাকে ধরে নিতে হবে, আমার উপর বিশ্বাস করতে হবে, এটা ঠিক। ঠিক কেন ঠিক সেটা আমরা ওই অধ্যায়ে গেলে পাবো, ওইভাবে একটু শিখতে হবে, কিছু করার নেই আসলে। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? কিশোর চৌধুরী, হার্টবিট এখনও হাই। আসলে হার্টবিট হাই হওয়ার মতো কোনো কিছু না এখন। এটা হচ্ছে তোমাদের আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে মানসিকভাবে স্ট্রং থাকতে হবে। আর তোমরা তো আলহামদুলিল্লাহ ইন্টারমিডিয়েট লেভেলে যা পাচ্ছ, আমি আমার লাইফে যে ভুলগুলো করছি স্টুডেন্ট লাইফে, মানে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসেবে, সেই ভুলগুলো যাতে আমার স্টুডেন্টরা না করুক ওই সেন্সে আমি পড়াই। তো সেক্ষেত্রে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল দিয়ে তোমরা যা গেইন করতেছো, ইনশাআল্লাহ তোমাদের ইন ফিউচার কোনো প্রবলেম হবে না খুব একটা। তো খালি নিজেকে স্ট্রং রাখতে পারলে উইথাউট এনি চিন্তা কাঁপাই দিতে পারবা। কিন্তু কথা হচ্ছে পরিশ্রম করতে হবে। আর এই যে কী বলে, তোমাকে লিমিটেড, মানে জিনিসটা হচ্ছে আসলে আবার আরেক কথা হচ্ছে পরিশ্রম করতে তো আর মারা যাইও না। অনেকে তোমাকে এমন মোটিভেশন দিবে, খালি বলে যে খালি পড়াশুনোই করবি, খালি সারাদিন দিনরাত খালি পড়বি, কুত্তার মতো পড়বি। আরে ভাই দরকার নাই তো, আমার যতটুকু দরকার আমি ততটুকু পড়বো। আমি পড়তে পড়তে শহীদ হয়ে যাব কেন? তা আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমার আর পড়াশোনা করার কী দরকার? শহীদ তো হয়ে যাব। তো আমার মেন কথা হচ্ছে বাস্তবতার সাথে, আসলে মুখে আমরা অনেক মোটিভেশন দিতে পারি, কিন্তু বাস্তবমুখী মোটিভেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যে তুমি কতটুকু পারবা। আমি 10টা স্টুডেন্টকে আমি সামনে দাঁড়া করে যদি বলি এদের প্রত্যেকের পড়ার ক্যাপাসিটি সেম না, ওই কারণে আমি সবাইকে পড়ার সময় একটাই বলি, তুমি কতটুকু পারবা ঠিক ততটুকুই পড়ো, তবে একটা টার্গেটকে তুমি সেট করো। এই টার্গেট সেট করার পর তুমি যতটুকু পারবা ওই অনুযায়ী তুমি করো। যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি কতটুকু পারবা নিতে পারবা সেটা তো আমি জানি না, এবং আমার পক্ষে জানা পসিবল না, কারো পক্ষে পসিবল না। প্রত্যেকটি স্টুডেন্ট ইউনিক, প্রত্যেকের ব্রেইন ইউনিক, প্রত্যেকের চিন্তাভাবনা ইউনিক, প্রত্যেকের প্রেশার ইউনিক, প্রত্যেকের যে কী বলে ট্যালেন্ট ইউনিক। সো আমি তো তোমাকে যেখানে প্রত্যেকের সব কিছু আলাদা, সেখানে কেমনে তাকে একটা কমন মোটিভেশন দেওয়া যায়। সো কমন মোটিভেশন এটাই, সেটা হচ্ছে তুমি তোমার স্টেজে থেকে বেস্ট ট্রাইটা করো। দেখো জীবনে একটা জিনিস মনে রাখবা, জাস্ট কখনও যাতে এই জিনিসটা নিজেকে বলতে না হয়, ইস ওই টাইমে যদি এই কাজটা না করতাম তাহলে আমার আজকে এই দশা হইতো না। জাস্ট যাতে এই চিন্তাটা আসে, ওই টাইমে এভাবে করার কারণে আমার এটা হয়েছে। সো এটাই যে মানে তুমি তোমার বেস্ট ট্রাইটা যখন করবা তখন ইন ফিউচার তুমি নিজেকে দোষ দেওয়ার মতো অপশানটা খুঁজে পাবা না। সো এমনভাবে পড়াশোনা করো যাতে করে নিজেকে দোষ না দিতে পারো। অসুস্থ হয়ে যাও না, অসুস্থ হয়ে যাও না। পড়াশোনা এমন করে পড়বা যাতে করে নিজেকে আমি দোষ না দিতে পারি, যে আমার একসময় যাতে এই গিলটি ফিলটা না হয়, আমি চাইলে আর একটু পারতাম কিন্তু করিনি। তুমি পারতা কিন্তু করো নাই, এটা তোমার সমস্যা। বাট তুমি যতটুকু পারছো ততটুকু ইফোর্ট দিছো, ডেটস এনাফ। আর বাকিটা হচ্ছে তোমার ইফোর্ট, তুমি যত বেশি পারো তুমি তোমার মতো করে দিবা। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন। হুদাই আমি তো তুমি স্টুডেন্ট, তোমার আমি ইচ্ছা মতো ফিনিক দিলাম, দরকার নাই তো ভাইয়া। ফিনিক তো অনেক কিছু খাইয়েও হয়। সো এত ফিনিকের দরকার নাই। আমার কথা হচ্ছে রিয়েলিটিতে বিশ্বাস করো, ডেটস এনাফ। ওকে, আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।